ওকে, সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএসসি জুওলজি চ্যাপ্টার 9। এটা আমাদের লেকচার স্টার্ট আজকে লেকচার দিয়ে। তো এই ফার্স্ট লেকচারে আমি মেইনলি আলোচনা করবো হচ্ছে মেইল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং স্পার্মাটোজেনেসিস নিয়ে। আর ওজেনেসিস যেটা আছে সেটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। তো মেইনলি এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন যদি আসে, আজকের এই লেকচারে মূলত যেইগুলো থাকে সেইখান থেকে মূলত সৃজনশীল কোয়েশ্চেন আসে না। মেইনলি আসে হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল থেকে, যেটা আমরা এর পরের লেকচারে পড়াবো। ক্লিয়ার? তো লেকচার শুরু করি। হ্যাঁ, ক্লিয়ার? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর স্পার্মাটোজেনেসিস। এট ফার্স্ট আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিপ্রোডাক্টিভ সিস্টেম? রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডেফিনেশন হচ্ছে যে যেটা রিপ্রোডাকশনে হেল্প করে, যে সিস্টেমটা বা যেটা রিপ্রোডাকশনে হেল্প করে সেটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন সেটার মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দুটো হচ্ছে ভিন্ন। সো প্রতিটার ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা ইনিশিয়ালি দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে অ্যাক্সেসরি। মানে যেটাকে বলা হয়, একটাকে বলা হচ্ছে মুখ্য জননাঙ্গ আর একটা বলা হচ্ছে যে আনুষঙ্গিক জননাঙ্গ। এখন আমি বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে সেই টেন্ডেন্সিটা দেখছি, যখনই তাদেরকে কোশ্চেনটা করলাম যে হোয়াট ইজ দ্য প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান অফ মেল, প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান অফ মেল মানে হচ্ছে, মানে মেইলের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে মেইনলি মুখ্য জননাঙ্গ কোনটা? বেশিরভাগ স্টুডেন্টেই সেখানে আনসার দেওয়া হচ্ছে এটা, বাট দ্যাট ইজ নট ট্রু। বেশিরভাগ স্টুডেন্ট, আমি যত কোচিংয়ে ক্লাস নিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টের থেকে সেই আনসারটা আমি পাইলাম যে তাদেরকে যখনই বলছি যে মুখ্য জননাঙ্গ কোনটা, তারা সবসময় আনসার দিচ্ছে ভাই এইটা। আরে ভাই এইটা না, ঠিক আছে? তো এইটা না, এই জিনিসটা আমি এই কারণে বলতেছি কারণ আপনাদের এই সমস্ত লজিক্যাল কিছু ধারণার উপর ভিত্তি করে যখন মেডিকেল অ্যাডমিশন হবে তখন সেই জায়গায় অবজেক্টিভগুলোতে আপনাদেরকে ভেজা লাগাবে। সো সবসময় মাথায় রাখবেন, that is not the primary reproductive organ of penis. Even same thing also happen in the female. আমি যখন সেই জায়গাটাতে জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ দ্য প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান অফ ফিমেল, তখন তারা বলা হচ্ছে এইটা। বাট এইগুলো হচ্ছে ভাই আনুষঙ্গিক জিনিসপত্র। রিপ্রোডাক্টিভ অর্গানের জন্য এগুলো হচ্ছে আনুষঙ্গিক জিনিসপত্র। রিপ্রোডাক্টিভ অর্গানের জন্য এইগুলা কখনোই প্রাইমারি না, এগুলো হচ্ছে আনুষঙ্গিক জিনিসপত্র। সো এই ধারণাটা থেকে একটু বের হয়ে আসতে হবে। মেইনলি ইন কেস অফ মেইল, আমাদের মেইলের ক্ষেত্রে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে অ্যাকচুয়ালি টেস্টিস, যেটা একটু পরে আমরা ডিটেলস করাবো। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে অভারি। মানে এই জায়গায় আমার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে রিপ্রোডাক্টিভ অর্গান মানে রিপ্রোডাকশনটা মানে কি? মানে হচ্ছে যে এখানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে নতুন কিছু উৎপন্ন করবে। সো তাদেরকেই মুখ্য অঙ্গ জননাঙ্গ বলা হবে, যারা মূলত অ্যাকচুয়ালি শুক্রাণু এবং ডিম্বাণু প্রোডাকশন করতেছে। দ্যাট ইজ দ্য বেসিক থিং, ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক থিং যে যারা শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন করবে তাদেরকে বলা হবে মেনলি মুখ্য জননাঙ্গ। ক্লিয়ার? সো এখন হচ্ছে আমি একেবারে টেস্টিস থেকে শুরু করব। যেহেতু আমরা ফার্স্টে মেইনলি আলোচনা করবো, একেবারে টেস্টিস থেকে শুরু করব, আস্তে আস্তে আলটিমেটলি পুরোটাই শেষ করব, ঠিক আছে? সো টেস্টিসের পজিশন কোন জায়গায়? অ্যাকচুয়ালি সবাই জানে টেস্টিসের পজিশন কোন জায়গায়। সো টেস্টিস হচ্ছে মূলত ধরেন এটা হচ্ছে একজন পারসন অ্যান্ড হি ইজ মেল, ওকে? হি ইজ মেল। এখন এটা হচ্ছে তার একটা পা, এটা হচ্ছে তার আরেকটা পা, ওকে? সো এটা হচ্ছে তার একটা পা, এটা হচ্ছে তার আরেকটা পা। অ্যাকচুয়ালি টেস্টিস আছে হচ্ছে এই মাঝখানে, মানে ওয়ান টাইপ অফ মিডল স্টাম্প। সো অ্যাকচুয়ালি মাঝখানের এই জায়গাতে একটা থলির মধ্যে এইভাবে আবদ্ধ অবস্থায় আছে। ক্লিয়ার? সো এই জায়গায় থলির মধ্যে আবদ্ধ অবস্থায় আছে। তো আমরা যদি সেটাকে একটু দেখানোর ট্রাই করি, এইদিকে যদি বের করে আনি দেখানোর ট্রাই করি, তাহলে ব্যাপারটা হবে এরকম। ধরেন এটা হচ্ছে একটা থলিটার মধ্যে এটা হচ্ছে এরকম। ক্লিয়ার? সো এইটা হচ্ছে রিয়েল স্ক্রুটাম, অর্থাৎ এটা হচ্ছে স্ক্রুটাম, এটা হচ্ছে একটা থলি বিশেষ, যে থলিটার মধ্যে রিয়েলি টেস্টিস যেগুলো আছে সেই টেস্টিসগুলো থাকতেছে। একটা জিনিস একটু দেখা যাচ্ছে এই জায়গাতে এটা হচ্ছে লেফট সাইড। আমি আগেই বলছিলাম
অনেক আগে লেকচারগুলোতে আমি এই কথাটা বলছি যে আমরা যখন একটা জিনিসকে মুখোমুখি অবস্থায় দেখতেছি তখন আমার বাম সাইড হবে তার ডান সাইড, আমার ডান সাইড হবে তার বাম সাইড। ক্লিয়ার? সো এইখানে মেইনলি এইটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট সাইড, কারণ এটা আমার হাতের রাইটে আছে। সো এটা মেইনলি লেফট সাইড হবে। সো এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। সো এখন এই যে এখানে দেখা যাচ্ছে যে এটার যদি লেভেলটা যদি আমরা চিন্তা করি তখন দেখবো যে রাইট সাইড থেকে লেফট সাইড একটু বেশি মানে ঝুলা অবস্থায় আছে। এটার কারণ কি? কারণ হচ্ছে লেফট সাইডের যে টেস্টিস আছে, লেফট সাইডের টেস্টিসটা হচ্ছে একটু বড়, এবং বড় হওয়ার কারণে সেটা প্রেস করে এটাকে হচ্ছে নিচে নামায় দেয়। দ্যাট মিনস এটা হচ্ছে স্ক্রুটামের মধ্যে যে টেস্টিসটা আছে সেই টেস্টিসটা হচ্ছে লেফট যে টেস্টিস আছে সেই লেফট টেস্টিস একটু বড়, এবং লেফট টেস্টিস বড় থাকার কারণে রিলি সেটা হচ্ছে নিচের দিকে আছে। আর এদিকে যে রাইট টেস্টিস আছে, রাইট টেস্টিস হচ্ছে রিলি ছোট, এটার তুলনায় একটু ছোট, এবং ছোট হওয়ার কারণে সেটা আলটিমেটলি এটা একটু উপরের দিকে থাকে। ইভেন এই কোশ্চেনগুলো হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে হুইচ টেস্টিস ইজ লোয়ার in the position, then if you cannot answer this, then স্যারেরা কিন্তু খুব বড় সড়ো অপমান করতে পারে। ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইনলি বেশি বড় হওয়ার কারণে সেটা হচ্ছে নিচে থাকে, এটা হচ্ছে বেশি বড় হওয়ার কারণে ছোট হওয়ার কারণে এত থাকে। আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম, স্ক্রুটাম হচ্ছে একটা থলি বিশেষ, এবং এইখানে যে স্ক্রুটাম আছে সেই স্ক্রুটামটা অ্যাকচুয়ালি রিয়েলি এটা হচ্ছে 5 স্তর বিশিষ্ট একটা থলিকা। এখানে 5টা স্তর থাকে, এখানে 5টা স্তর থাকে। ক্লিয়ার? সো 5টা স্তর থাকে, এবং এর মধ্যে এই যে এরকম ভাবে ভাঁজ ভাঁজ অবস্থায় থাকে। এখন এদিকে একটা নর্মাল একটা কোশ্চেন আছে, আমি যদি একটা কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে এই কোশ্চেনটা খুব ফ্রিকোয়েন্টলি আসে যে ইন কেস অফ মেডিকেল, আমি মেডিকেলের কথাই বললাম, মানে মেডিকেলের পরীক্ষাগুলোতে, নট মেডিকেল এডমিশন, যে কেন এই যেই মানে টেস্টিসগুলো আছে কেন সেগুলাকে বাহিরে রাখা আছে, মানে কেন তাদেরকে স্ক্রুটাম দিয়ে আলাদা একটা থলি দিয়ে বডির বাহিরে রাখা আছে, তারা কেন ভিতরে থাকতে পারলো না? আমি একটা কথা বলিনি, টেস্টিস এবং ওভারি, মানে টেস্টিস, আমি যেহেতু টেস্টিস নিয়ে আলোচনা করতেছি তাহলে টেস্টিসই থাকে। টেস্টিস যেটা আছে সেইটার উৎপত্তি ঘটে কিন্তু আমাদের অ্যাবডোমেনে, মানে পেটে, আমাদের কিডনির নিচে, অর্থাৎ আমাদের ইউরোজেনিটাল সিস্টেম একই সাথে ডেভেলপ করে। আমাদের কিডনি এবং আমাদের যে এই যে টেস্টিস আছে, কিডনি এবং টেস্টিস সেম টাইমে সেম জায়গা থেকে অরিজিন হয়। ইভেন ইনিশিয়ালি আপনি কিন্তু দুইটাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন না, ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট দেম। কিডনি আর যে আমাদের জেনিটাল সিস্টেম আছে দুইটা সেম আকারে আসে। এখন টেস্টিসগুলা থাকে হচ্ছে অ্যাবডোমেনে, মানে ইনিশিয়ালি থাকে হচ্ছে কিডনির পাশে, মানে হচ্ছে পেটের মধ্যে। সেগুলা হচ্ছে বাচ্চা অবস্থা, একেবারে মায়ের পেটের অবস্থার কথা বলতেছি। সেগুলো আস্তে আস্তে যখন একটা বাচ্চা জন্ম নেওয়ার ক্রান্তি লগ্নে চলে আসতে থাকে, তখন তার যে টেস্টিসগুলো আছে সেই টেস্টিসগুলা আলটিমেটলি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে, এবং সেটা বাইরে একটা থলি যেটাকে বলা হচ্ছে স্ক্রুটাম, সেটার ভিতরে থাকে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে তারা কেন দেহের ভিতরে একটা থলি দিয়ে তাদেরকে রাখা হয়, বাট ফিমেলের ক্ষেত্রে যে ওভারি আছে বা ডিম্বাশয় আছে সেইগুলা তাদের অ্যাবডোমিনের ভিতরেই থাকে, অর্থাৎ ভিতরেই থাকে, তাদের জন্য আলাদা কোনো থলি নাই যেটা দিয়ে তারা এইভাবে বের করে রাখছে। সো মেইনলি এটার কজটা কি? কজটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস, মানে স্পার্ম প্রোডাকশন, এই যে পুংগেমিট প্রোডাকশন, মেল গেমিট যেটাকে বলা হয় স্পার্ম। সো এই যে স্পার্ম আছে সেই স্পার্ম প্রোডাকশনের জন্য, কি বললাম, এই যে স্পার্ম প্রোডাকশনের জন্য যতটুকু টেম্পারেচার প্রয়োজন, সেই টেম্পারেচারটা আমাদের বডির যে বেজাল টেম্পারেচার আছে, অর্থাৎ নর্মাল যে টেম্পারেচার আছে তার থেকে কিছুটা কম। মানে ধরেন আমাদের বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, আমি ধরে নিচ্ছি বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। তো স্পার্মের আদর্শ টেম্পারেচার হচ্ছে, স্পার্ম প্রোডাকশনের আদর্শ টেম্পারেচার হচ্ছে ধরেন 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমাদের বডির যে তাপমাত্রা আছে, আমাদের দেহের যে তাপমাত্রা আছে সেইখান থেকে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কম তাপমাত্রায় এইখানের যে স্পার্ম আছে সেই স্পার্মগুলো ডেভেলপ করতে পারে খুব ভালোভাবে। স্পার্মাটোজেনেসিসটা হয়, স্পার্মের খুব ভালো জেনেসিস হয়। দ্যাটস ওয়াই তাদেরকে বডির বাইরে এনে রাখা হয়েছে। ইভেন একটা মেকানিজমের মাধ্যমে, যেটাকে বলা হয় কাউন্টার কারেন্ট টাইপের একটা মেকানিজম আছে, যেটা আপনাদের লাগবে না বাট মেডিকেলের ফিজিওলজিতে লাগে। তো ওই মেকানিজমের মাধ্যমে এইখানে যে স্ক্রুটাম আছে বা এখানে যে টেস্টিস আছে সেই টেস্টিসের আলটিমেটলি রিয়েলি এদের
টেম্পারেচারটা মেনটেন করা হয়, টেম্পারেচার যাতে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কম রাখা যায় সেরকম একটা মেকানিজম সেই জায়গাতে হয়। এখন সেটা একটা প্র্যাকটিক্যাল একটা ধারণা আছে। প্র্যাকটিক্যাল ধারণা হচ্ছে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, হয়তো বা সবাই সেটা খেয়াল করতে পারবে না, হাফ খেয়াল করতে পারবে আর হাফ খেয়াল করতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি এই ব্যক্তিটাকে একটু বড় করে এই জায়গাতে দেখাই, এটা হচ্ছে এরকম একটা ব্যক্তি, ওকে একটু বড় করে দেখাই। সো আমি জাস্ট এই জায়গায় দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে স্ক্রোটাম, এটা হচ্ছে স্ক্রোটাম, আর এটা হচ্ছে বাম দিকে একটু বেশি ছিল, এটা হচ্ছে স্ক্রোটাম। ক্লিয়ার? সো এখন এই দিকে আছে হচ্ছে একটা টেস্টিস আর এদিকে হচ্ছে আরেকটা টেস্টিস। ক্লিয়ার? এখন এদের সাথে যেটা করা হয় সেটা হচ্ছে অনেক সময় খেয়াল করবেন যে আমি আগে বলছি হাফ খেয়াল করতে পারবে, হাফ খেয়াল করতে পারবে না, কারণ হচ্ছে বুঝতে পারবেন। তো এখন মেনলি এখানে যে ব্যাপারটা সেটা বলতেছিলাম, যে কি জানি বলতেছিলাম, মাথা থেকে আউট হয়ে গেছে। সো মেনলি এইখানে যে একটা জিনিস খেয়াল করবেন যে যখন গরম থাকে তখন হচ্ছে আলটিমেটলি মানে যখন বাইরের পরিবেশে খুব বেশি গরম এক্সিস্ট করতেছে বা বডি খুব বেশি গরম আছে, তখন দেখবেন যে এইগুলো একটু বেশি হ্যাঙ্গিং করা। কারণ যেটা হয়, আমি কারণটা বোঝাচ্ছি, জাস্ট আগে একটা নর্মাল জিনিসটা আমি দেখাই, তারপর জিনিসটা হবে। ইভেন বাইরে যখন ঠান্ডা থাকে, যখন শীতকাল থাকে বা যখন ঠান্ডা থাকে, সো ঠান্ডা থাকার সময় দেখা যাবে যে এইখানে যে টেস্টিস আছে সেই টেস্টিসগুলো কিছুটা উপরে উঠে গেছে। ইভেন এইটাকে এতটা বেশি তখন ঝুলা মনে হবে না, তার উপরের দিকে উঠে গিয়ে আলটিমেটলি এই টেস্টিসগুলো উপরের দিকে উঠে যাবে, আলটিমেটলি ক্র্যাম্পিং করে থাকবে। এটা জাস্ট এরকম ভাবে ক্র্যাম্পিং করে থাকবে। সেটার কজটা কি? সেটার কজ হচ্ছে এই জায়গায় টেস্টিসের উপরের দিকে এই জায়গায় ক্রিমাস্টারিক মাসল লাগানো থাকে। এগুলো হচ্ছে ক্রিমাস্টারিক মাসল লাগানো থাকে। সো এই ক্রিমাস্টারিক মাসল লাগানোর কারণে যেটা হয় সেটা হচ্ছে বাহিরের পরিবেশের তাপমাত্রা, টেম্পারেচার যদি খুব বেশি হয়ে যায়, তখন বাহিরের তাপমাত্রার কারণে এদিকে যে স্পার্মাটোজেনেসিস আছে, সেই স্পার্মাটোজেনেসিসের প্রবলেম হইতে পারে। দ্যাটস ওয়াই এই ক্রিমাস্টারিক মাসল তখন কি করে, কি জানি বলতেছিলাম, যখন বাইরের তাপমাত্রা খুব বেশি, আচ্ছা আগে শীতকাল দিয়ে বোঝাই। ধরেন এটা শীতকাল আছে, শীতকালের কন্ডিশনটা চিন্তা করেন। ধরেন এটা শীতকাল আছে, তো শীতকাল থাকার কারণে বাইরে যেহেতু তাপমাত্রা কম, টেম্পারেচার কম থাকার কারণে এখানে যে স্পার্মের, তো আমি বললাম যে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, ধরেন স্পার্মের জন্য নির্দিষ্ট টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এটা সে কোনোভাবে বজায় রাখে। এখন পরিবেশের যে টেম্পারেচার বা তাপমাত্রা যদি খুব বেশি কমতে থাকে, খুব বেশি কমতে থাকার কারণে ধরেন সেটা নেমে আসলো 15 ডিগ্রি সেলসিয়াস। তো যখন 15 ডিগ্রি সেলসিয়াস নেমে আনলো, তখন আর টেস্টিস সেটাকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় সেটা রাখতে পারবে না। মানে তার যেই একটা নর্মাল রেগুলেশন আছে, সে যে ওই যে মেনটেন করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা আর তার দ্বারা পসিবল হবে না। ক্লিয়ার? তো এখন তখন যেটা হয় সেটা হচ্ছে এরা খুব একটা সুন্দর একটা মেকানিজম, এই ক্রিমাস্টারিক মাসল কি করে সংকুচিত হয়ে যায়। তো ক্রিমাস্টারিক মাসল যখন সংকুচিত হয়ে যায়, তখন টেস্টিসগুলো উপরের দিকে উঠে যায়। উপরের দিকে উঠা মানে কি, আলটিমেটলি তারা বডির কাছাকাছি চলে যায়, বা তারা ইচ্ছা করলে আমাদের পেটের কাছাকাছি চলে যেতে পারে। তো পেটের কাছাকাছি চলে যাওয়ার কারণে হচ্ছে যে পেটের কাছাকাছি চলে যাওয়ার কারণে তাদের যেই টেম্পারেচারটা প্রয়োজন, কারণ 15 ডিগ্রি থেকে তারা 35 ডিগ্রিতে ওই মেকানিজমের মাধ্যমে উঠানোটা পসিবল হচ্ছে না। আমাদের এইদিকে মেকানিজমটা কি হয়, যদি এইখানে ধর 15 ডিগ্রিও থাকে, আমাদের টেস্টিসের ওইদিকে আর্টারি এবং ভেসেলগুলো ট্রাই করে সেটাকে 35-এ উঠানোর, কিন্তু সে 25 হলে সেটাকে 35-এ সেটা নিতে পারে, বাট 15 হলে সেটাকে আর নিতে পারে না। সো সেই জন্য কি হয়, এখানে যে ক্রিমাস্টারিক মাসল আছে, ক্রিমাস্টারিক মাসল সংকুচিত হয়। ক্রিমাস্টারিক মাসল সংকুচিত হওয়ার কারণে সেইগুলো হচ্ছে আলটিমেটলি ভিতরের দিকে চলে যায়, আলটিমেটলি বডির কাছাকাছি আসে, এবং আমাদের বডির তাপমাত্রাটা বেশি থাকে। সাধারণত বাইরে থেকে ভিতরের দিকে তখন তাপমাত্রাটা বেশি থাকবে, কারণ বডির ভিতরে অনেক রিয়াকশন ঘটতেছে, যে কারণে তাপমাত্রাটা বেশি থাকবে। সো এটাকে তারা ভিতরের দিকে নিয়ে গিয়ে আলটিমেটলি তাদের স্পার্মাটোজেনেসিসের জন্য যে নর্মাল টেম্পারেচার, সেই নর্মাল টেম্পারেচারটা তারা মেনটেন করতে পারে। অ্যান্ড গরমকালে অপোজিট কজের কারণে সেটা হচ্ছে ঝুলে থাকে। ক্লিয়ার? ক্রিমাস্টারিক মাসল রিল্যাক্স করার কারণে সেটা ঝুলে থাকে। ক্লিয়ার? সো এইটা যদি ধরেন কোনোভাবে যদি 15 ডিগ্রি সেলসিয়াস বুঝা লাভ নেই। সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটার ভিতরে ডিটেল স্ট্রাকচারে যাব, যে এটার ভিতরে রিয়েলি কি কি আছে, ডিটেল স্ট্রাকচারটা কি। ক্লিয়ার? সো ডিটেল স্ট্রাকচার দেখার জন্য আমাকে অবশ্যই কাটতে হবে, কিছু করার নাই। সো আমি যদি এটাকে কেটে দেখাই, তাহলে ব্যাপারটা হবে এরকম, যে
এটা হচ্ছে ধরেন একটা টেস্টিস। এখন এই যে টেস্টিসটা আছে, সেই টেস্টিসটার ভিতরে 1000টার মতো ইনিশিয়ালি একেবারে ভিতরে যদি আপনি কাটেন তখন দেখবেন যে 1000টার মতো পেঁচানো নালিকা থাকবে। এবং এই যে 1000টার মতো যে পেঁচানো নালিকাগুলো থাকবে সেটা আপনি একটু ভালো করে দেখতে পারবেন যখন গরু কুরবানি দেওয়া হয়, তখন যদি সেটাকে নিয়ে পরীক্ষা করেন তখন দেখবেন যে ভিতরে অনেক টাইপের পেঁচানো হলুদ টাইপের থাকে, নালিকাগুলো থাকে। সো এই যে ভিতরে এরকমভাবে অনেক পেঁচানো নালিকা থাকবে। সো এই যে পেঁচানোর যে নালিকা, অনেক এইরকম পেঁচানো নালিকা থাকবে, এরকম সাধারণত পেঁচানো নালিকা থাকবে হচ্ছে 1000টার মতো। এবং এই যে 1000টার মতো যে পেঁচানো নালিকা থাকবে তাদেরকে বলা হবে সেমিনিফেরাস নালিকা। তাহলে সেমিনিফেরাস নালিকা কি? সেমিনিফেরাস নালিকা হচ্ছে টেস্টিসের অভ্যন্তরে অত্যন্ত পেঁচানো 1000টির মতো যে নালিকা থাকে সেগুলোকে বলা হয় সেমিনিফেরাস নালিকা। এখন এই সেমিনিফেরাস নালিকাগুলোর যদি ডিটেল স্ট্রাকচারটা আমি দেখি, আমি এই জায়গাতে স্পার্মাটোজেনেসিসটা পড়ায় ফেলতে যাচ্ছি, কারণ এই জায়গায় স্পার্মাটোজেনেসিসটা পড়ায় দিলে ব্যাপারটা একটু রিলেটেবল থাকবে। সো এই যে সেমিনিফেরাস নালিকা আছে বা সেমিনিফেরাস টিউবুল আছে, সেমিনিফেরাস টিউবুলের যদি ডিটেল স্ট্রাকচারটা দেখি, এখানে যদি আমরা বড় করে সেটাকে যদি চিন্তা করে দেখি, তখন দেখবো যে সেমিনিফেরাস নালিকা যেটা আছে এই যে সেমিনিফেরাস নালিকা আছে, সেই সেমিনিফেরাস নালিকার আলটিমেটলি এইদিকে বিভিন্ন সেল আছে। তো এই যে কোষগুলো দ্বারা নালিকাগুলো গঠিত, কোষগুলোর মধ্যে কয়েক ধরনের কোষ পাওয়া যায়। একটা হচ্ছে এই যে এরকম টাইপের কোষ থাকে যাদেরকে বলা হয় হচ্ছে সার্টোলি কোষ, এসএস স্ক্রিনশট, ঠিক আছে? সার্টোলি কোষের পাশে থাকে, সাধারণত সার্টোলি কোষের পাশে থাকে হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াল কোষ, জার্মিনাল এপিথেলিয়াল। এখন কেন তাদেরকে জার্মিনাল এপিথেলিয়াল বলা হয় সেটার কারণ হচ্ছে এপিথেলিয়াল মানে আবরণী টিস্যু। এবং আমরা যখন ক্লাস 9-10-এ পড়ছিলাম, আবরণী টিস্যুর কিন্তু একটা কাজ আবরণ দেওয়া না, ভিতরে যে টিউবগুলো আছে সেই টিউবগুলার ভিতরটা ফর্ম করাও কিন্তু তাদের একটা কাজ, যেটা আমি ক্লাস 9-10-এ পড়াইছিলাম এবং এখনো ডিটেল স্ট্রাকচার আছে। ইউ ক্যান গো টু দ্য সেকেন্ড চ্যাপ্টার বায়োলজি 9-10 অ্যান্ড ক্লিক দ্য প্রাণী টিস্যু যে ভিডিওটা আছে, প্রাণী টিস্যুর মেবি পার্ট 1 বা পার্ট 2-তে দুইটাই দেখে নিতে পারেন। সো সেইখানে এই যে এপিথেলিয়াল কোষ আছে বা আবরণী যে কোষগুলো আছে সেগুলো আমাদের যে বিভিন্ন টিউব আছে বডির ভিতরে, সেই টিউবগুলোর ভিতরেরটাও ফর্ম করে। এবং এইদিকে আলটিমেটলি যেটা হচ্ছে, তারা যেহেতু এইখানে জার্মিনাল এপিথেলিয়াম কেন বলা হচ্ছে, কারণ জার্মিনাল কথাটা হচ্ছে রিলেটেড উইথ দ্য জেনেটেলিয়া বা জার্ম, রিলেটেড উইথ দ্য জেনেটেলিয়া মানে হচ্ছে জননাঙ্গ বা জননকোষ, সেরকম কিছুর সাথে রিলেটেড। সো দ্যাটস ওয়াই সেগুলোকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াল কোষ। সো এই যে জার্মিনাল এপিথেলিয়াল কোষ আছে, সেই জার্মিনাল এপিথেলিয়াল কোষগুলা পরবর্তীতে রূপান্তরিত হয়ে আলটিমেটলি স্পার্ম উৎপন্ন করে। তার মানে এই যে পুংজনন কোষ বা স্পার্ম যে উৎপন্ন হচ্ছে, সেই পুংজনন কোষ বা স্পার্মটা রিয়েলি তার পূর্বের অবস্থাটা কি ছিল? তার পূর্বের অবস্থাটা ছিল সে একটা টাইপের আবরণী কোষ ছিল, যে আবরণী কোষটাকে বলা হবে জার্মিনাল এপিথেলিয়াল কোষ। ক্লিয়ার? তো এই যে জার্মিনাল এপিথেলিয়াল কোষ আছে, সেইগুলা পরবর্তীতে রূপান্তরিত হয়ে স্পার্ম উৎপন্ন করে বা তারা স্পার্মাটিড উৎপন্ন করতেছে। সো মেইনলি কিভাবে প্রসেসটা হয়? প্রসেসটা হওয়ার জন্য কিছু আমাদের ব্রেন সেটাকে রেগুলেট করে। আমরা যখন মেনস্ট্রুয়াল সাইকেল পড়াবো তখন বুঝাবো যে ব্রেন রিয়েলি কিভাবে এই জায়গাটাকে করতেছে। ব্রেন আসলে আমাদের পুরো বডিকে কন্ট্রোল করতেছে। সো নট অনলি দ্য টেস্টিস বাট অলসো এনি আদার অর্গান। অ্যাকচুয়ালি সব কিছুর সেন্টারে আমাদের ব্রেনই আছে। এবং আমাদের ব্রেইনের যে মেইনলি সেক্সুয়াল যে কাজগুলো আছে, সেই সেক্সুয়াল কাজগুলো মেইনলি নিয়ন্ত্রণ করা হচ্ছে হাইপোথ্যালামাস। এন্ড হাইপোথ্যালামাস ইজ রিলেটেড উইথ আওয়ার লাভ, আওয়ার হেটনেস, এগুলোর সাথে রিলেটেড হাইপোথ্যালামাস। ইউর অ্যাংরি, দেন ইউর অ্যাপিটাইট, আপনার ক্ষুধা, আপনার রাগ, তারপর হচ্ছে আপনার ভালোবাসা, আপনার ঘৃণা, এই সব কিছু ডিপেন্ড করা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের উপরে। এবং এই হাইপোথ্যালামাসের কাজ কিন্তু আমি ডিটেলস পড়াইছি অষ্টম অধ্যায়ে কিন্তু ডিটেলস পড়ানো হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ কি। সো ওই যে আমাদের হাইপোথ্যালামাস আছে সেটা কিন্তু রিয়েলি এই লাভ, সেক্স, সেই ব্যাপারগুলোকে কন্ট্রোল করতেছে। দ্যাটস ওয়াই তারা যেহেতু একটা সেন্টার থেকে কন্ট্রোল হচ্ছে, দ্যাটস ওয়াই এই ব্যাপারগুলো সামহাট রিলেটেড। ইউ ক্যান টক অ্যাবাউট লাভ অ্যান্ড ইউ দেন normally or generally here the question arises about the sex.
কোন লাভের কথা সেটা বুঝতে পারতেছেন। সো ইভেন ইউ ক্যান কম্পেয়ার দিস সেক্স উইথ এনি টাইপ অফ অ্যাপিটাইট, ক্ষুধার সাথেও সেটাকে তুলনা করা হয়। যেমন অনেক জায়গায় সে কথাটা এভাবে লেখা আছে যে যৌন ক্ষুধা, ওইরকমভাবে লেখা আছে। সেটা কেন? কারণ এই সবগুলো ব্যাপার ব্রেনের একটা সেন্টার থেকে কন্ট্রোল হচ্ছে। সো একটা সেন্টার থেকে বা একটা পোর্শন থেকে যেহেতু কন্ট্রোল হচ্ছে, সেহেতু সামহাট দি কনসেপশন আর রিলেটেড টু ইচ আদার। ক্লিয়ার? তো এটা রিলেটেড হচ্ছে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস নিয়ে ডিটেলস পড়ানো আছে অষ্টম অধ্যায়ে। সো আমি যেটা বলতে যাচ্ছি সেটা আমি জাস্ট একটু রিভাইজ দেবো। আমাদের এই যে ব্রেনের যে হাইপোথ্যালামাস আছে, অর্থাৎ এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ারের পরে এটা হচ্ছে মিড ব্রেন, তারপর হচ্ছে পন্স, তারপরে মেডুলা অবলঙ্গটা, তারপরে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। ক্লিয়ার? তারপর হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এখন এই জায়গায় হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, রিয়েলি একেবারে ছোট একটা অর্গান। তো এই জায়গা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, এরকম ভাবে আছে আমাদের হাইপোথ্যালামাস। আর এই হাইপোথ্যালামাস থেকে নিচে নেমে গেছে হচ্ছে এরকম ভাবে মটরশুঁটির দানার মতো এরকম ভাবে একটা অঙ্গ নেমে গেছে, যেটাকে বলা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এবং এটা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, আর এটা হচ্ছে পোস্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। মানে একটা হচ্ছে অগ্র পিটুইটারি গ্রন্থি, আর একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি। ক্লিয়ার? এখন এইদিকে যেটা হয় সেটা হচ্ছে এইখানের পিটুইটারি গ্রন্থি আলটিমেটলি এখানে যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাস ইনিশিয়ালি একটা হরমোন ক্ষরণ করে, যে হরমোনটাকে বলা হয় গোনাডোট্রোপিন GnRH, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, ইউ নো হোয়াট ইজ গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন? গোনাড মিন্স হচ্ছে জনন অঙ্গ, গোনাড মিন্স জনন অঙ্গ বা তার সাথে সম্পর্কিত। গোনাডোট্রোপিন দ্যাট মিন্স এইখান থেকে যে হরমোনটা আসতেছে, সেই হরমোনটা আরেকজনকে কন্ট্রোল করবে। ইউ নো হোয়াট ইজ ট্রপিক হরমোন? ট্রপিক হরমোন আর দোজ হরমোনস হুইচ অ্যাকচুয়ালি সেকেন্ডারিলি control other hormonal glands. Clear? So that is gonadotropin. Then releasing hormone. What is gonadotropin releasing hormone? That means the hormone which actually helps the anterior pituitary to secrete gonadotropin or to release gonadotropin. What is a please don't be confused. Gonadotropin releasing hormone and the gonadotropin hormone. Gonadotropin and gonadotropin releasing hormone are different hormone. ওকে, আমি জাস্ট আগে জিনিসটা দেখাই। সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিরিয়র পিটুইটারি যে গ্ল্যান্ড আছে, সেই অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে gonadotropin রিলিজ করে। gonadotropin রিলিজ করে। and you know what are the gonadotropins? Gonadotropins are হচ্ছে follicle stimulating hormone, luteinizing hormone, follicle stimulating hormone and luteinizing hormone. So এই যে follicle stimulating hormone আর luteinizing hormone, these are called gonadotropin. But এই যে anterior pituitary gland, সেটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। But masters have also masters. So এই যে মাস্টার গ্ল্যান্ড, তারও মাস্টার আছে। তার মাস্টার হচ্ছে মেইনলি হাইপোথ্যালামাস। And you know this hypothalamus actually control করতেছে হচ্ছে anterior pituitary gland কে। Even hypothalamus is also controlled by the higher center of our brain which is called limbic system of our brain. You know limbic system, এই যে ধরুন limbic system of our brain which actually এটা হচ্ছে limbic system which actually controls our mood, then emotion, এগুলাকে কন্ট্রোল করতেছে। You know আপনার মুডের যদি ডিস্টারবেন্স হয়, তাহলে কিন্তু মুডের ডিস্টারবেন্স হইলে হাইপোথ্যালামাসেরও ডিস্টারবেন্স হবে। হাইপোথ্যালামাসের ডিস্টারবেন্স হওয়া মানে আলটিমেটলি গোনাডোট্রোপিন হরমোনেরও ডিস্টারবেন্স হওয়া, এবং গোনাডোট্রোপিন হরমোনের ডিস্টারবেন্স হওয়া মানে আলটিমেটলি আপনার এই প্রসেসেও কোনো প্রবলেম হওয়া। ইউনো যে কোনো একটা ফিমেলের যদি দেখা যায় যে তার ইমোশনালি কোনো ডিস্টারবেন্স থাকে, সেটা কিন্তু তার মেনস্ট্রুয়াল সাইকেলকেও ডিস্টার্ব করে, ডেটাকে হ্যারফের করে, বা মেনস্ট্রুয়াল সাইকেলটাকে আগে হয় বা পরে হয়, মেইনলি সেটার মানে আলটিমেটলি সেইখানে ডিস্টারবেন্স ঘটে। দ্যাট মিনস যে এই যে তার মেন্টাল ইমোশনে যখন তার ডিস্টারবেন্স হচ্ছে, তার যখন মেন্টাল ডিস্টারবেন্স হচ্ছে, সেটার কারণে কেন তার আলটিমেটলি তার মেনস্ট্রুয়াল সাইকেল বা রজত চক্র সেটা কেন প্রবলেম হচ্ছে, কজ হচ্ছে অ্যাকচুয়ালি দিস আর রিলেটেড উইথ আওয়ার ব্রেইন। যখন লিম্বিক সিস্টেমে প্রবলেম হচ্ছে, তখন হাইপোথ্যালামাসের প্রবলেম হচ্ছে, হাইপোথ্যালামাসের ডিরেকশনের প্রবলেম হচ্ছে, মিনস হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারিতে প্রবলেম হচ্ছে। অ্যান্টিরিয়র পিটুইটারি fails or exaggratedly secreted our follicle stimulating hormone and luteinizing hormone. That will be the also problematic stage for our menstrual cycle. আমি যখন নেক্সট লেকচারে পড়াবো তখন বুঝাবো। সো মেইনলি হাইপোথ্যালামাস রিলিজ করতেছে হচ্ছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন, অর ফর avoiding confusion, gonadotropin releasing hormone factor.
a gonadotropin releasing hormone. What is the meaning of the gonadotropin releasing hormone? You know, এখন gonadotropin means হচ্ছে follicle stimulating hormone, luteinizing hormone, which actually released from the, which actually secreted from the anterior pituitary gland. But where from the direction comes that you have to secrete now gonadotropin, you have to secrete now gonadotropin, from where the direction comes? Direction is coming from the hypothalamus, and hypothalamus, how actually he through the direction, it actually produces gonadotropin releasing hormone, and this gonadotropin releasing hormone actually secondarily activates the anterior pituitary to release the gonadotropin, and this gonadotropin is follicle stimulating hormone and luteinizing hormone. So then here adjacent to these tubules, this is called seminiferous tubules, adjacent to these tubules which are situated outside the tubules and nearer to the tubules, these cells, this L-shaped, okay, these L-shaped cells are called Leydig cells or interstitial cells. And the follicle stimulating hormone and luteinizing hormone, which actually secretes from the anterior pituitary of our gland, this actually secondarily activates our Leydig cell or interstitial cell. That means follicle stimulating hormone and luteinizing hormone comes to the blood, and from the blood they actually comes to our testes, and in the testes they actually comes to the seminiferous tubule, and adjacent to the seminiferous tubule they actually activates the Leydig cell or interstitial cells, and these Leydig cells and interstitial cells ultimately now release the hormone that is called testosterone. You know, that is called testosterone. And this testosterone now activates these cells, that is Sertoli cells, and that is germinal epithelial cells. This testosterone now stimulate our germinal epithelial cells to divide. Now these cells become activated and they are starting division and the by mitosis division. আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে যে এখন টেস্টোস্টেরন যখন এটাকে অ্যাক্টিভেট করবে, যখন এটাকে স্টিমুলেট দিবে এই সেলগুলোকে, তখন এইখানে যে সেলগুলো আছে সেই সেলগুলা ইনিশিয়ালি টেস্টোস্টেরন দেওয়ার পরে সেই সেলগুলো আলটিমেটলি যেটা করতে থাকবে, সেই টেস্টোস্টেরনের প্রভাবে তারা এই যে সার্টলি সেল আছে সেই সার্টলি সেল থেকে তারা হচ্ছে পুষ্টি উপাদান নিতে থাকবে, এবং এই যে সার্টলি সেল আছে সেই সার্টলি সেল থেকে পুষ্টি উপাদান নিতে নিতে তারা অ্যাকচুয়ালি আলটিমেটলি এখানে যে সেলগুলো ছিল সেই সেলগুলো আলটিমেটলি বড় হইতে থাকবে। দে আর ভেরি হ্যাপি, দে আর কালেক্টিং দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য সার্টলি সেলস, অ্যান্ড তারা যেটা করতে থাকবে আলটিমেটলি তারা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটাবে। এই যে মাইটোসিস কোষ বিভাজনটা ঘটাচ্ছে, এবং এই যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এখন আমরা যেই এটা পাইলাম, যে সেলগুলো পাইলাম সেগুলোকে বলা হবে স্পার্মাটোগোনিয়া। দ্যাট মিনস ইনিশিয়াল স্টেপ হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াল সেলস which actually undergoes the mitosis cell division and creates another branches or another types of cells. These cells are called spermatogonia. And okay, তাহলে আমি এই জায়গায় এই ব্যাপারটা একটু দেখাই। ওকে, কোন জায়গায় দেখানো যায়? ওকে, এই জায়গায় দেখেন। দ্যাট মিনস এটা ছিল হচ্ছে I mean germinal epithelial cells. These germinal epithelial cells actually collects the nutrients from the Sertoli cells, and by the Sertoli cells it actually creates another types of cells by mitosis. That means these cells are called spermatogonia. And এইটারও 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, এইটারও 2n সংখ্যক ক্রোমোজোম ছিল। মনে রাখতে হবে জনন কোষ সৃষ্টি হওয়া মানে আগে সেখানে মিওসিস কোষ বিভাজন ঘটতে হবে ইন কেস অফ ম্যামালিয়ান বা মানুষদের ক্ষেত্রে বা উন্নত প্রজাতির প্রাণীর ক্ষেত্রে। নিম্ন প্রজাতির প্রাণীর ক্ষেত্রে জাইগোটে মায়োসিস হয়, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ইজ নট দ্য কনসার্ন অফ আওয়ার লেকচার ইন দিস লেকচার। সো মেইনলি এইখানে যেই এটা আসবে সেটা থেকে আসলে হচ্ছে স্পার্মাটোগোনিয়া, এবং এইটা যেহেতু মাইটোসিস সেল ডিভিশন ঘটাচ্ছে তাহলে এইখানে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, এখন নিচেও 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে। সেইটা পরবর্তীতে আবার মাইটোসিস সেল ডিভিশন ঘটাবে, এবং আবার মাইটোসিস সেল ডিভিশন ঘটানোর মাধ্যমে আবার তারা আলটিমেটলি 2n সংখ্যক
2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টা সেল প্রোডাকশন করবে, বাট এখন তাদেরকে রিয়েলি বলা হবে প্রাইমারি স্পারমাটোসাইট। ক্লিয়ার? প্রাইমারি স্পারমাটোসাইট, spermatogonia, then primary spermatocyte, and this primary spermatocyte is also 2n, যেহেতু তারা এখানে মাইটোসিস ঘটছে। This step is very important now because এই জায়গাটাতে মেডিকেল এডমিশনে খুব বেশি আপনাকে কনফিউজ করতে পারে, খুব বেশি কনফিউশনে ফেলে দেয় এই জায়গাটাতে। সেটা হচ্ছে যে প্রাইমারি যে স্পারমাটোসাইট আছে সে প্রাইমারি স্পারমাটোসাইট কি 2n নাকি n, সেটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক সময় কনফিউশন থাকে, বিকজ দেয়ার আর সেভারাল স্টেপস অ্যাবাউট 2n and n. সো একটা জিনিস মাথায় রাখবেন, সেকেন্ডারি হওয়ার আগে সে 2 ভাগ হবে। সেকেন্ড মানে হচ্ছে 2, সেটা হওয়ার আগে সে 2 ভাগ হবে, এই কথাটা একটু মনে রাখবেন। তার মানে এর পরবর্তী যে সেল ডিভিশনটা তারা ঘটাবে, পরবর্তী যে সেল ডিভিশন ঘটায় তারা সেকেন্ডারি স্পারমাটোসাইট হবে ওর সেকেন্ডারি ওসাইট হবে। সেম প্রায় কাছাকাছি স্টেপই, মেয়েদের ক্ষেত্রে কাছাকাছি স্টেপ। সো এই যে সেকেন্ডারি যে ওসাইট হবে, সেই সেকেন্ডারি ওসাইটটার মধ্যে এখন আলটিমেটলি n সংখ্যক ক্রোমোজোম থাকবে, এবং এইটাই পরবর্তীতে জাস্ট আর সেল ডিভিশন ঘটবে না, এইটাই পরবর্তীতে আলটিমেটলি রূপান্তরিত হয়ে আলটিমেটলি স্পার্ম প্রোডাকশন করবে বা স্পারমাটিক প্রোডাকশন করবে। তো কিভাবে হবে আমি জিনিসটা বুঝাই, সেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, এবং এটা যে সেকেন্ডারি স্পারমাটোসাইটকে অনেক সময় স্পারমাটিডও বলা হয়। সো আমি জাস্ট এখানে কি স্পারমাটিড লিখতে কিনা, আই এম কনফিউজড অ্যাবাউট দিস। প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট এন্ড স্পারমাটিড। ওকে, হ্যাঁ স্পারমাটিড, এদেরকে স্পারমাটিডও বলা যায়। সেকেন্ডারি ওকে, তো এখানে আরেকটা ঘটে, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আবার সেল ডিভিশন ঘটে, সেটা আবার মাইটোসিস হয়। সো মাইটোসিস না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা মিওসিস প্রক্রিয়ার কিন্তু 2টা ধাপ থাকে, একটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। তো মিওসিস 1 এর পরে সেটা হয় হচ্ছে মিওসিস 1 এর পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেটা পরবর্তীতে কনভার্ট হয়ে যায় হচ্ছে স্পারমাটিডে, সেটা আবার মিওসিস 2 কিন্তু মাইটোসিসের অনুরূপ। সো আবার যখন এরকমটা হয় তো তখন সেটা হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম থাকে, এবং সেটাকে বলা হচ্ছে স্পারমাটিড। আমি যদি পুরো ডিটেল স্ট্রাকচারটা দেখাই তাহলে ব্যাপারটা হবে এরকম, একটা থেকে হলো 2টা থেকে মাইটোসিসের কারণে হলো 4টা থেকে প্রতিটা থেকে ইনিশিয়ালি হলো 2টা, মিওসিস 1 এর মাধ্যমে, মিওসিস 2 এর মাধ্যমে আবার 2টা থেকে হলো 4টা। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এদেরকে বলা হয় স্পারমাটিড। নাও the thing is, this spermatid is a cell, just a cell, and this cell has nucleus, cytoplasm, Golgi body, mitochondria, centriole. So just like a normal cell এর মতোই এটা নর্মাল সেল, যার নিউক্লিয়াস আছে, যার গোলগি বডি আছে, যার এন্ডোপ্লাজমিক, যার সেন্ট্রিওল আছে। সো আমি জিনিসটা এটা দেখাই, আমি জাস্ট টেস্টটাকে একটু মুছে দিই এবং ব্যাপারটাকে দেখাই, কারণ দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেপ এটা। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে ইনিশিয়ালি একটা সেল, যে সেলটার মধ্যে সেন্টার হচ্ছে নিউক্লিয়াস আছে, এবং এইটার হচ্ছে মাইটোকন্ড্রিয়া আছে, they have several mitochondria and they have Golgi body. Golgi body পরে আর কি কি থাকে, সেন্ট্রিওল থাকে, তাই না? এদিকে আমি সেন্ট্রোসোমটা দিলাম, এদিকে 2টা সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওল থাকে। সো and there is cytoplasm, আর নিউক্লিয়াসের ভিতরে অবশ্যই ডিএনএ আছে, তাই না? নাও এই যে সেল আছে, সেই সেলটা হচ্ছে অর্থাৎ হ্যাপ্লয়েড, এবং এটা হচ্ছে গোল সেল। বাট ইউ হ্যাভ সাম এক্সপিরিয়েন্স দ্যাট অ্যাকচুয়ালি একটা স্পার্ম হয় এরকম। ক্লিয়ার? তাহলে এই যে স্পার্মটা যেটা হলো, এই যে আমরা যে এরকম যে শেপটা দেখতে পাচ্ছি, সেই শেপটা সে কিভাবে হবে? তো ইনিশিয়ালি যেটা প্রোডাকশন হচ্ছে সেটা হচ্ছে স্পারমাটিড, এবং সেটা হচ্ছে একটা নর্মাল সেল। বাট সেই নর্মাল সেল, this normal cell now is not capable to reproduce. So এই নর্মাল সেলটা রিপ্রোডাকশন করতে পারবে না, কজ হচ্ছে এই নর্মাল সেলটা এখনো চলাচলে অক্ষম। কারণ হচ্ছে তার মধ্যে এরকম ফ্লাজেলা নাই, তার মধ্যে এরকম টেইল নাই, যেটা দিয়ে সে আলটিমেটলি সাঁতার কাটতে পারবে, যেটা দিয়ে আলটিমেটলি সে জরায়ু পার হয়ে ফেলোপিয়ান টিউব হয়ে সেটা আলটিমেটলি ফার্টিলাইজেশনে হেল্প করতে পারবে। সো এই যে এইখানের যে সেলটা আছে, সেই সেলটার এই যে এটাতে কনভার্ট হতে হবে, স্পার্মে কনভার্ট হতে হবে। তাহলে আমরা বলতে পারি এখানে একটা প্রসেসের নাম আসবে,
তাহলে এই যে প্রক্রিয়ায় গোলাকার, কি বললাম, যে প্রক্রিয়ায় গোলাকার চলাচলে অক্ষম, গোলাকার তারপরে কি চলাচলে গোলাকার চলাচলে অক্ষম কিছু ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সচল এবং ল্যাজ বিশিষ্ট বা সচল শুক্রাণুতে পরিণত হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। সো স্পার্মিওজেনেসিস অ্যান্ড স্পার্মাটোজেনেসিস, দে আর different thing, and you will be confused in medical admission test. Spermiogenesis and spermatogenesis. What is the difference between spermatogenesis and spermiogenesis? Spermatogenesis means হচ্ছে genesis or production of spermatid. Here that is spermato, that means spermatid. There is T and spermatid also has T. And spermiogenesis means হচ্ছে genesis of sperm. And this is called sperm. Really this is called sperm and this is called spermatid. So এই যে আমরা যে প্রসেসটা পড়ে আসছিলাম, যে একটা জার্মিনাল এপিথেলিয়াল সেল ছিল যেটা মাইটোসিসের মাধ্যমে স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, সেগুলো হয়েছিল। এই যে এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটা ছিল সেই প্রসেসটাকে বলা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। আর এই যে প্রক্রিয়ায় একটা গোলাকার সেল, একটা নর্মাল সেল যেটার একটা নিউক্লিয়াস আছে, যেটার হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে, যেটার মাইটোকন্ড্রিয়া আছে, যেটার গোলগি বডি আছে, যেটার সেন্ট্রিওল আছে, এই নর্মাল সেলটা যে প্রক্রিয়া, এই নর্মাল সেলটা পরিবর্তিত হয়ে আলটিমেটলি কি হবে, একটা সচল লেজ বিশিষ্ট এরকম একটা, এবং চলাচলে সক্ষম, রিপ্রোডাকশনে সক্ষম এরকম একটা স্পার্মে রূপান্তরিত হবে বা এরকম একটা কোষে রূপান্তরিত হবে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস। সো প্লিজ ডোন্ট বি কনফিউজড অ্যাবাউট দ্যাট। ক্লিয়ার? দিস হোয়াট ইজ দ্য স্পার্মাটোজেনেসিস অ্যান্ড স্পার্মিওজেনেসিস। তো এখন এটা কিভাবে হবে আমি বলি। যেটা হবে সেটা হচ্ছে এইখানের যেই সেলটা আছে সেই সেলটা আস্তে আস্তে সেলটা থেকে পানি সরতে থাকবে। তো সেলটা থেকে যখন পানি সরতে থাকবে তখন সেলটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে, সেলটার আকারটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে, ইভেন কনডেন্সড হইতে থাকবে, আই মিন তার যে ঘনত্ব সেই ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এইটা যখন এরকম ভাবে কনডেন্স হইতে থাকবে আলটিমেটলি এটা কি হবে, এটা যখনই এরকম ভাবে কনডেন্স হইতে থাকবে, সো কনডেন্স হইতে থাকলে আলটিমেটলি কি হবে, এইটার কনডেন্স হইতে থাকলে এইটার যে ইয়ে আছে, আই মিন এটার মাথাটা এরকম হইতে থাকবে, এরকম হইতে থাকবে, এবং এইখানে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটা এখন এরকম ভাবে কেন্দ্রে চলে আসবে, এবং তার ভিতরে থাকবে। এইখানে যে গোলগি বডি আছে, সেই গোলগি বডি একটা এনজাইম প্রোডাকশন করবে, some enzyme. Golgi body is related to production of our protein, that is not the to production of our protein, because ribosome actually produce protein, and then Golgi body really packet this protein in the some vesicles. That's why that is the packaging center of our cell. Clear? Golgi body is the packaging center of our cell. So Golgi body actually সেই protein গুলোকে প্যাকেট করে। তো enzymes are protein. গোলগি বডি সাম এনজাইম প্রোডাকশন করে, সেটার প্রয়োজনটা আমি পরে বলতেছি। গোলগি বডি সাম এনজাইম প্রোডাকশন করে, যেই এনজাইমটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্রোসোম। সেই এনজাইম লাইক সাবস্টেন্সটা রিয়েলি কি করে, শুক্রাণুর যে মাথা হবে সেই মাথার এই পাশে এসে এইরকম ভাবে থাকে, এবং এটাকে বলা হচ্ছে অ্যাক্রোসোম। এটাকে মাথার উপরে এরকম টুপির মতো একটা অংশ, যেটাকে বলা হচ্ছে রিয়েলি অ্যাক্রোসোম। ক্লিয়ার? এখন সেটার প্রয়োজনটা কি, এই এনজাইমটা যখন সেটা গিয়ে আলটিমেটলি ধর এটা হচ্ছে একটা ডিম্বাণুটা বসে আছে, তো এই ডিম্বাণুর বাইরের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে জুনা পেরোসোডা, এই জায়গা হচ্ছে করোনা রেডিয়াটা আছে। আমরা যখন ডিম্বাণু স্ট্রাকচার পাবো তখন আরো ডিটেলস বোঝা যাবে, বাট আমি জাস্ট একটা নর্মাল কথা বলতেছি কেন সেটার মধ্যে এরকম অ্যাক্রোসোম এনজাইমটা থাকতেছে, কেন, হোয়াই দ্যাট ইজ কল্ড অ্যাক্রোসোম, বিকজ দ্যাট ইজ দ্য বডি, এন্ড বডি মিন্স হচ্ছে সোম। যেমন ক্রোমোসোম, ক্রোম মিন্স হচ্ছে কালারফুল, সোম মিন্স হচ্ছে বডি। সো ক্রোমোসোম মানে হচ্ছে কালারফুল বডি, সো ক্রোমোসোম রিয়েলি কালারফুল থাকে, দ্যাটস ওয়াই দে আর নেমড অ্যাজ দিস। সো অ্যাক্রো মিন্স কি, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম যখন পড়ছিলেন, অ্যাক্রো মিন্স হচ্ছে প্রায়
প্রান্তের দিকে, এবং এইটা রিয়েলি প্রায় প্রান্তের দিকে থাকে। দ্যাটস ওয়াই প্রান্তের দিকে যে বডিটা থাকে, কারণ একেবারে প্রান্তে থাকে হচ্ছে এই সেলের যে কোষ মেমব্রেন আছে, সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনটা হচ্ছে একেবারে প্রান্তের দিকে থাকে। সেই সেল মেমব্রেন অর্থাৎ প্রায় প্রান্তের দিকে থাকে হচ্ছে অ্যাক্রোসোম, প্রায় শেষের দিকে, মাথার প্রায় শেষের দিকে থাকে হচ্ছে অ্যাক্রোসোম। সো দ্যাটস ওয়াই দিস সোম ইজ প্লেসড নিয়ারলি টু দ্য ইন্ড, অ্যান্ড নিয়ারলি ইন্ড মিন হচ্ছে অ্যাক্রো, যেমন অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, হোয়ার দ্য সেন্ট্রোমিয়ার ইজ প্লেসড নিয়ারলি টু দ্য ইন্ড, and if it actually placed in the end, then it is called telocentric chromosome. You know, telo means হচ্ছে end বা শেষ পর্যায়, যেমন telophase. So this acro means হচ্ছে nearly the end. So this some is actually situated nearly to the end of the sperm. So that's why that is called acrosome. কারণ this is a body, that's why this is called some, and nearly in, that's why that is called acro, and that's why সেটাকে বলা হচ্ছে acrosome, যেটা মাথায়, শুক্রাণু মাথায় টুপির মতো একটা থাকে, অংশ থাকে, সেটাকে বলা হচ্ছে acrosome. এবং this acrosome is produced from the Golgi body. That is very very important objective. This acrosome actually, this acrosome really produced from the Golgi body. Clear? Then এইটার আলটিমেটলি সাইটোপ্লাজম থাকে। সেই সাইটোপ্লাজমের পরিমাণটা অনেকটা কমে যায়, কারণ সেখান থেকে পানিটা অনেকটা বেশি অপসারিত হয়ে যায়। সেল মেমব্রেনটা এইভাবে থাকে। আর যেটা হয় সেটা হচ্ছে এইখানের যে সেন্ট্রিওল দুইটা আছে, সেন্ট্রিওল দুইটার মধ্যে একটা সেন্ট্রিওল আলটিমেটলি এইভাবে প্লেসড থাকে, অর্থাৎ এইটা যে কনস্ট্রিকশন অংশটা আসছে সেটার পরে থেকে এই জায়গায় একটা সেন্ট্রিওল এই জায়গায় এরকম ভাবে অংশটা এরকম ভাবে থাকে, এবং সেন্ট্রিওলের ভিতরে এরকম ভাবে অ্যাক্টিন মাইনর বিভিন্ন তন্তু থাকে। ঠিক আছে, একটা সেন্ট্রোসোম এরকম থাকে, আরেকটা সেন্ট্রিওল, অর্থাৎ একটা সেন্ট্রোসোমের ভিতরে তো দুইটা সেন্ট্রিওল থাকে, এন্ড দিস সেন্ট্রিওল ইজ প্লেসড নিয়ার দ্য নিউক্লিয়াস, অ্যাডজেসেন্ট টু দ্য নিউক্লিয়াস। সো আরেকটা সেন্ট্রোসোম কি হয়, আরেকটা আমি ভুলে গেছি, অ্যাক্রোসোমের কথাটা বলি না, যে অ্যাক্রোসোম রিয়েলি কি কাজটা করে। অ্যাক্রোসোম যখন এইদিকে আসে, এটা ধরেন একটা শুক্রাণু, এই শুক্রাণুটা যখন এইদিকে আসলো, তখন এই শুক্রাণুটার এখানে যেই করোনা রেডিয়েটা আছে, এখানে যে জুনা পেলোসুডা আছে, এই স্তরগুলো পার হয়ে তার ডিম্বাণুর এই পর্যন্ত আসতে হয়। তো এই স্তরগুলো সে কিভাবে পার হয়, এইটা হচ্ছে রিয়েলি প্রোটিওলাইটিক এনজাইম, যেটা ব্রেক ডাউন করে দিতে পারে এখানে করোনা রেডিয়েটা, এখানে জুনা পেলোসুডা, সেই পেলোসুডার অংশগুলোকে সে ভেঙে দিতে পারে, ভেঙে আলটিমেটলি সামনে আসতে পারে। সো দ্যাট ইজ লাইক এ মিসাইল, অর্থাৎ একটা গুলি, যে সামনের অংশটা হচ্ছে চোখা, এই চোখা হওয়ার কারণে যে কোনো কিছুর ভিতরে ঢুকে যেতে পারে। ক্লিয়ার? দ্যাট ইজ অলসো অ্যাসেম্বল টু দ্য পেনিস। সো মেইনলি এইখানে আলটিমেটলি এইখানে যে এটা আছে এনজাইমটা অ্যাক্রোসোম আছে, সেই অ্যাক্রোসোমে একটা স্পেশাল এনজাইম থাকে। দিস স্পেশাল এনজাইম ইজ কল্ড হায়ালুরোনিডেস এনজাইম। অ্যাকচুয়ালি হায়ালুরোনিডেস এনজাইম যেটা করে, এইদিকে যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলোকে সে ব্রেকডাউন করে দেয়। ব্রেকডাউন করার কারণে সে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে অভম আছে সেই অভমের ভিতরে সে ঢুকতে পারে। ক্লিয়ার? তাহলে একটা সেন্ট্রিওল এইভাবে থাকতেছে, আর একটা সেন্ট্রিওল ইলংগেট হয়ে যায়, লং হয়ে যায়, অর্থাৎ এখানে একটা সেন্ট্রিওসোমের ভিতরে দুইটা সেন্ট্রিওল থাকে নর্মালি, সেটা আমরা জানি। একটা সেন্ট্রিওল হচ্ছে এইভাবে প্লেস থাকে, আর একটা সেন্ট্রিওল এইভাবে খাড়াখাড়িভাবে প্লেসড হয়ে সেটা হচ্ছে ইলংগেট হয়ে যায়। এটার যে তন্তুগুলো আছে সেই তন্তুগুলো ইলংগেট হয়ে যায়, এবং সেই তন্তুগুলো ইলংগেট হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এই যে তন্তুগুলো ইলংগেট হয়ে যাওয়ার কারণে এইখানে আলটিমেটলি একটা লেজের মতো অংশের সৃষ্টি হয়। বাট লেজের মতো অংশের আগে এই অংশটা, যে অংশটাতে এই যে যেই দুইটা সেন্ট্রোসোম আছে, যেই দুইটা সেন্ট্রিওল আছে, সেই দুইটা সেন্ট্রিওল মিলিত হচ্ছে, সেই অংশটাকে বলা হচ্ছে গ্রীবা, মেবি গ্রীবা। ওকে, হ্যাঁ গ্রীবা। তাহলে এটা হচ্ছে মাথা, তারপরে আমাদের মাথার পরে যে গলার মতো অংশ মানে কনস্ট্রিকশন হয়ে গেছে, সেই অংশটাকে বলা হচ্ছে গলা বা গ্রীবা। সো দ্যাট ইজ অলসো ট্রু ফর স্পার্ম। তো এটারও এটা মাথার পরে এই জায়গা হচ্ছে গ্রীবা। ইভেন গ্রীবাতে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, এখানে খেয়াল করেন, একটা সেন্ট্রোসোম থাকতে, একটা সেন্ট্রিওল থাকতেছে হচ্ছে এইভাবে, আর একটা সেন্ট্রিওল থাকতেছে হচ্ছে এইভাবে। আলটিমেটলি তারা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দ্যাট মিনস তারা সমকোণে আছে। সে কথাটা আপনাদের বই লেখা আছে যে সেইখানে দুইটা সেন্ট্রিওল এই জায়গায় সমকোণে অবস্থান করে। এবং এই যে এই অংশটা, যে অংশটা এরকম ভাবে আসলো, যে অংশ পর্যন্ত এই যে সেন্ট্রিওলটা আসলো, এই অংশটাকে বলা হচ্ছে রিয়েলি, এই অংশটাকে বলা হয় মধ্যখণ্ড, মিডল পার্ট।
সো দ্যাট ইজ কল্ড দ্য মিডল পার্ট, মধ্যখণ্ড। এবং এই খণ্ডটাতে অ্যাকচুয়ালি কি হয়, এই খণ্ডটাতে অ্যাকচুয়ালি দুই পাশে এই দিকের যে গোল সেলের যে মাইটোকন্ড্রিয়াগুলো ছিল সেই মাইটোকন্ড্রিয়াগুলো নিচে চলে আসে, মাইটোকন্ড্রিয়াগুলো আলটিমেটলি এই জায়গাতে অবস্থান করে। তো মাইটোকন্ড্রিয়াগুলো এই জায়গাতে অবস্থান করার কারণে আলটিমেটলি কি হয়, এর নিচে থাকে হচ্ছে লেজ, এর নিচে থাকে হচ্ছে লেজ, এর নিচের অংশটাকে বলা হয় লেজ, বাট লেজের এই পোর্শনটাকে বলা হয় অক্ষীয় সূত্রক, এই পোর্শনটাকে বলা হয় অক্ষীয় সূত্রক, যেটার মধ্যে এরকম ভাবে আলটিমেটলি কি থাকে, কাভারিংটা থাকে, সাইটোপ্লাজমের কাভারিংটা থাকে। বাট ক্রমশই সেই সাইটোপ্লাজমের কাভারিংটা আর থাকে না, বাট লেজটা জাস্ট এরকম ভাবে উইদাউট সাইটোপ্লাজমের কাভারিং, দে আর জাস্ট প্রেসিয়া। জাস্ট এই অংশটাকে বলা হয় শেষ খণ্ড, দ্যাট মিনস এই পুরোটাকে একসাথে বলা হয় লেজ, এই অংশটাকে বলা হয় অক্ষীয় সূত্রক, এটাকে বলা হয় হচ্ছে লেজ, সরি পুরোটা লেজ, এটাকে বলা হয় অক্ষীয় সূত্রক, এটা হচ্ছে শেষ খণ্ডক। এবং আলটিমেটলি এইটাকে সে ঘুরায় ঘুরায় সে ওই পানির মধ্যে সাঁতার কাটতে পারে। সো এই যে এই অংশটা যে ঘুরায় ঘুরায় যে সাঁতার কাটবে, তার জন্য কি এটিপির দরকার নেই? তার জন্য যদি এটিপির দরকার পড়ে, তাহলে এটিপি কোন জায়গায় বেশি প্রোডাকশন হয়? অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ আওয়ার সেল। এই মধ্যখণ্ডে যে মাইটোকন্ড্রিয়াগুলো বসা আছে, সেই মাইটোকন্ড্রিয়াগুলা আলটিমেটলি এইখানের যে এগুলো আছে মাইটোকন্ড্রিয়াগুলা আলটিমেটলি এইখানের পাওয়ার প্রোডাকশন করে, যে পাওয়ারটা এই অক্ষীয় সূত্রক এবং এইখানে যে শেষ খণ্ডক আছে, লাস্ট পার্ট অর দ্য টেইল, পুরো টেইলটাতে সে সাপ্লাই দেয়, সেই শক্তি দিয়ে সেটা আলটিমেটলি স্পার্মটা এইভাবে পানির মধ্যে এরকম করতে পারে। এরকম মুভমেন্টের কারণে সে পানির মধ্যে সামনের দিকে আগায় যেতে থাকে, অর্থাৎ জাস্ট অ্যাজ লাইক বিমানের মতো, বিমানের পিছন দিকে একটা পাংখা ঘুরতেছে, সামনের দিকে বিমান চলে যেতেছে, তো এটার পিছন দিকে জাস্ট এটা ঘুরতেছে, আলটিমেটলি এটা হচ্ছে সামনের দিকে উপরের দিকে যাইতেছে। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য প্রসেস অফ আওয়ার দিস স্পার্মিওজেনেসিস। এন্ড এইভাবে আলটিমেটলি কি হয়, তাহলে এইভাবে আমাদের যে স্পার্ম আছে সেই স্পার্মের যে প্রোডাকশন, সেই স্পার্মের প্রোডাকশনটা সম্পূর্ণ হয়। এবং এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে স্পার্মিওজেনেসিস। অর্থাৎ এখন এটা চলতে পারবে, এই স্পার্মটা চলতে পারবে, এটা হচ্ছে লেজ আছে, লেজ বিশিষ্ট। সো এই প্রসেসটা, যে প্রসেসে গোলাকার যে একটা সেল আছে, সেই গোলাকার সেল আলটিমেটলি গোলাকার এবং চলনে অক্ষম একটা সেল চলনে সক্ষম এবং এরকম লম্বাকৃতি বা এরকম একটা আকৃতি ধারণ করতে পারতেছে, এবং it is capable of reproduce. So that is called spermiogenesis, কারণ by which sperm is produced. Clear? লেজ বা ফ্লাজেলা, এটা বুঝতে পারবেন এখন। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে যে এটিপি গুলো যে প্রোডাকশন হচ্ছে, সেই এটিপির জন্য কি স্পার্ম গ্লুকোজ ইউজ করে কিনা? তারা কি গ্লুকোজ ইউজ করে? অ্যাকচুয়ালি তারা গ্লুকোজ ইউটিলাইজ করে না খুব বেশি, তারা ইউটিলাইজ করে হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ। সো তারা অ্যাকচুয়ালি এই ফ্রুক্টোজটাকে ইউটিলাইজ করে। গ্লুকোজ ইজ এলডোজ সুগার and fructose is ketose sugar. So sperm actually utilizes the fructose to create energy, to produce energy. Clear? That is very very important objective for medical admission. এই ফ্রুক্টোজ কে দেয়? ফ্রুক্টোজ রিয়েলি আমরা যখন পড়াবো তখন দেখবো যে আমাদের যে আছে সেমিনাল ভেসিকল আছে, সেই সেমিনাল ভেসিকল থেকে অ্যাকচুয়ালি ফ্রুক্টোজ প্রোডাকশন হয়। সেমিনাল ভেসিকলটা আছে ফ্রুক্টোজ প্রোডাকশনের জন্য, যেটা আমি সামনে দেখাবো ফ্রুক্টোজ কিভাবে প্রোডাকশন। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য রিলেশনশিপ। নাও এখানে কয়েকটা কথা আছে। কথা হচ্ছে এই যে আমাদের এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বা স্পার্মিওজেনেসিস প্রক্রিয়া, সেইখানে কয়েকটা হরমোন কাজ করতেছে, সেটা আমরা দেখতেছি। যেরকম গুনানোট্রোপিন রিলিজিং হরমোন, যে গুনানোট্রোপিন রিলিজিং হরমোন আলটিমেটলি ফোলিকো স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন পাঠাচ্ছে। সেই ফোলিকো স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন রিয়েলি এইখানে এসে কাজ করতেছে, এবং তারা হচ্ছে আলটিমেটলি এই প্রসেসকে সাহায্য করতেছে। ইউ নো দ্যাট এই স্পার্ম তৈরিতে এস্ট্রোজেন হরমোনও কাজে লাগে, এস্ট্রোজেন হরমোন। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা খুব বেশি করে যে ও মাই গড, রিয়েলি স্পার্ম তৈরিতে এস্ট্রোজেন হরমোন কাজে লাগে, এস্ট্রোজেন হরমোন কাজে লাগে। ইউ নো দ্যাট এই যে এই প্রসেসটা, সেটা আমি একটু বলে নিই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে প্রসেসটা সম্পন্ন হচ্ছে, সেই প্রসেসটা সম্পন্ন হইতে সময় লাগে হচ্ছে মোটামুটি 60 থেকে 70 দিন, 60 to 70 days. Now you can think that এটা একটা প্রোডাকশন হইতে টাইম লাগে হচ্ছে 60 to 70 days, and you can ejaculate them by 4 to 5 minutes, not
এটা খুব অ্যাভারেজ না, 1 to 2 minutes। তো 1 to 2 minutes ইউ ক্যান জাস্ট সো সামথিং। সো এইখানে ইস্ট্রোজেন হরমোনও কাজে লাগবে। ইভেন এইখানে যে সার্টোলি যে সেল থাকে, সেই সার্টোলি সেল থেকে একটা ইনহিবিন নামক একটা হরমোন আসে, ইনহিবিন। সো এই ইনহিবিন হরমোনটা অ্যাকচুয়ালি কি করে, এখানে যাতে বেশি বেশি স্পার্ম একসাথে যাতে খুব বেশি স্পার্ম উৎপন্ন না হয়ে যেতে পারে, সেটাকে আলটিমেটলি সে কন্ট্রোল করে। তাহলে এখানে যে স্পার্মাটোজেনেসিস, সে স্পার্মাটোজেনেসিস দুইটা ফ্যাক্টর দ্বারা সামনে পিছনে কন্ট্রোল, অর্থাৎ এটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া, সামনে বাড়ায় হচ্ছে টেস্টোস্টেরন নামক হরমোন, পিছনের দিকে টানে হচ্ছে কি ইনহিবিন নামক হরমোন, অর্থাৎ ইনহিবিন নামক হরমোন সেটাকে ইনহিবিট করে। আলটিমেটলি এটা একটা নর্মাল সিস্টেমে থাকে। যদি ইনহিবিন না থাকতো, টেস্টোস্টেরন খুব বেশি কাজ করতো, আলটিমেটলি নো ইনহিবিটিং পাওয়ার, দেন র্যাপিডলি স্পার্মাটোজেনেসিস, খুব বেশি স্পার্ম প্রোডাকশন হয়ে যাচ্ছে, আলটিমেটলি টেস্টোস্টেরন খুব বেশি বেড়ে যাচ্ছে, অ্যান্ড ইউ হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার অ্যাবাউট দিস। ক্লিয়ার? সো গাড়ির যেরকম মানে অ্যাক্সিলারেশনের জন্য কিছু পয়েন্ট আছে, ইভেন সেটাকে ব্রেক নেওয়ার জন্য কিছু পয়েন্ট আছে। সো ইনহিবিন ইজ দ্য ব্রেকিং পয়েন্ট, টেস্টোস্টেরন ইজ দ্য অ্যাক্সিলারেটিং পয়েন্ট। ক্লিয়ার? So it actually accelerates, it actually inhibits. Even that means সার্টোলি সেল থেকে যেই দ্যাট মিনস লেডিক সেল থেকে বা লেডিক সেল থেকে বা ইন্টাস্টিসেল সেল থেকে আলটিমেটলি প্রোডাকশন হচ্ছে কি প্রোডাকশন হয়, টেস্টোস্টেরন। ইনহিবিন প্রোডাকশন হচ্ছে আলটিমেটলি সার্টোলি সেল থেকে। ক্লিয়ার? গুনানোট্রোপিন রিলিজিং হরমোন প্রোডাকশন হয় হাইপোথ্যালামাস থেকে। গুনানোট্রোপিন হরমোন, আই মিন ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন মেইলের ক্ষেত্রে সেগুলো প্রোডাকশন হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি, অলসো ফর ফিমেল, বাট ফিমেলের ক্ষেত্রে লিউটিনাইজিং হরমোন কর্পাস লিউটিয়াম থেকে উৎপন্ন হয়, যেটা আমরা সামনে দেখাবো। আর যেটা হয় দ্যাট মিনস এটা হচ্ছে ইনহিবিন। দেন আরো কিছু হরমোন আছে যেমন এন্ড্রোজেন, ইট অলসো মেল, রিলি ইট ইজ মেল, বাট এন্ড্রোজেন হরমোন। ও আচ্ছা, এখন স্টুডেন্টদের মনে একটা কোশ্চেন থাকে যে ভাইয়া এই যে আপনি একটু আগে বললেন যে এই প্রসেসটাতে ইস্ট্রোজেন হরমোনও কাজে লাগে, তাহলে এই প্রসেসটাতে যদি ভাই ইস্ট্রোজেন হরমোন কাজে লাগে, তাহলে ছেলেদের তো ডিম্বাশয় নাই, হাউ দে ক্যান প্রডিউস ইস্ট্রোজেন। এখন তার আগে আপনাকে এই প্রসেসটা শেখাতে হবে যে অ্যাকচুয়ালি ফিমেলদের ক্ষেত্রে কীভাবে ইস্ট্রোজেনের প্রোডাকশন হয়। সেটা আমি যখন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যখন মেনস্ট্রুয়াল সাইকেল পড়াবো, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেলের লেকচারে সেটা আমি বুঝাই দিব কোন কোন। বাট আমি আগে একটা কথা বলি, সেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে ফিমেল যে হরমোনটা আছে ইস্ট্রোজেন, মানে দেয়ার অলসো প্রডিউসড ফ্রম দ্য মেল হরমোন এন্ড্রোজেন। ফিমেলরা সরাসরি ইস্ট্রোজেন প্রোডাকশন করতে পারে না, ফিমেলরা প্রথমে প্রোডাকশন করা হচ্ছে এন্ড্রোজেন, হুইচ ইজ এ মেল হরমোন। ফিমেলরা প্রথমে প্রোডাকশন করা হচ্ছে এন্ড্রোজেন। দিস এন্ড্রোজেন মানে তাদের যে ডিম্বাশয় আছে, সেই ডিম্বাশয়ের কিছু পার্টস আলটিমেটলি গ্রেনুলোসার সেলগুলা, সেটা আমরা ডিটেলস পড়ালে বোঝাতে হবে, সেই গ্রেনুলোসার সেলগুলা সেই এন্ড্রোজেনটাকে ইস্ট্রোজেনে কনভার্ট করে পরবর্তীতে। দ্যাট মিনস এই এন্ড্রোজেন আর যে ইস্ট্রোজেন আছে তাদের কেমিক্যাল স্ট্রাকচার সামহাট রিলেটেড, সামহাট সেম। সো সেম হওয়ার কারণে যেটা হয় আলটিমেটলি একটা আরেকটাতে কনভার্ট হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই এটা যেহেতু মেল হরমোন, অ্যান্ড দ্যাট ক্যান বি অলসো প্রডিউসড ফ্রম দ্য এনি পার্টস অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এন্ড্রোজেনটাকে জাস্ট একটু কনভার্ট করে দেয়, কিছু এন্ড্রোজেনকে জাস্ট কনভার্ট করে দেয় ইস্ট্রোজেন, এবং দিস ইস্ট্রোজেন helps actually in the process of spermatogenesis and spermiogenesis and inhibiting estrogen. Actually estrogen one type of inhibiting factor bola jay estrogen, because inhibin and estrogen they collectively inhibit the process of spermatogenesis. কারণ হচ্ছে ইস্ট্রোজেন যেহেতু ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন, সো ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন আলটিমেটলি স্পার্মাটোজেনেসিস হইতে একটু বাধা দিবে, এটা নর্মাল মেকানিজমে ধরা পড়ে। ক্লিয়ার?